আমাদের সমাজটা রাজনৈতিকভাবে বহুধাভাবে বিভক্ত, একদম। তো বিভাজন প্রশ্নে একেবারে থকবক থকবক করে সমাজ ফুটছে, খুবই ডেঞ্জারাস। এবং মানে আই ক্যান এজিউম ভবিষ্যতে সামনের দিকে এই বিভাজনটা আরো বাড়বে। বিশেষ করে সংবিধানে যখন হাত দেওয়ার চেষ্টা করা হবে তখন কিন্তু মানুষজন এটা অ্যাকসেপ্ট করবে না এবং বাংলাদেশ রাষ্ট্রটির ভাগ্য আরো অনিশ্চিত হয়ে পড়বে। কিন্তু আমি এটা দ্বন্দ্বের নিরিখে একজন একাডেমিক হিসেবে আপাতত দেখতে চাইছি না। আপাতত আমি ওই অ্যাপ্রোচ থেকে ব্যাখ্যা করব না। আমি যেটা আপনার প্রশ্নের উত্তরে ব্যাখ্যা করব, আমি গুরুত্ব আরোপ করব কোঅপারেশনের উপরে এবং নন কোঅপারেশনের উপরে। কেমন করে? আপনাকে একটা চুটকি গল্প বলে এটা বুঝাই। সেটা হলো, এইটা ওই হুমায়ুন ফরিদি বলেছিলেন এই চুটকিটা। সেটা হলো 4 বন্ধু, খুব অলস, তার ভাদাইম্মা টাইপের, পরিবার থেকে একেবারে সব বাবা মা বকা দিয়েছে। 4 জন বলছে কি করা যায় দোস্ত? তো বলছে চল আমরা এক কাজ করি, আমরা একটা করি, গ্যারেজ দেই। গ্যারেজও করবে, মানে গাড়ি মেরামত পার্টসপত্র বিক্রি করবে। তো ওরা দিয়েছে, কিন্তু কোনো গাড়িওয়ালা তাদের দোকানে যায় না। কেন? পরে দেখা গেল যে গাড়ির গ্যারেজটা করেছে তারা দোতলায়। সুতরাং কোনো গাড়িওয়ালা বুঝতে পারে না যে এইখানে একটা গ্যারেজ, ঠিক আছে। তখন এই ব্যবসায় তারা ফেল হয়ে তারা চিন্তা করলো যে তারা ওই উবারের ব্যবসা করবে বা এই যে রেন্টে কারের ব্যবসা করবে। তো রেন্টে কারের ব্যবসা শুরু করলো, কিন্তু কেউই তাদের গাড়ি এই ভাড়া নেয় না। এর কারণ কি বলেন তো? কারণ হলো এই 4 বন্ধুই ওই গাড়িতে উঠা বসে থাকে। সুতরাং লোকজন ভাবে যে এই গাড়ি তো বোধহয় ভাড়ার জন্য দেওয়া না, সুতরাং কেউ যায় না। তখন ওরা চিন্তা করে, কিরে দোস্ত, আমরা তো এই রেন্টে কারের ব্যবসাতেও ফেল মারলাম, কি করা যায়? তখন চিন্তা করলো যে এই গাড়ি তারা পুকুরে ফেলে দেবে। তখন 4 জনই ঠেলাঠেলি করছে, কিন্তু গাড়িটা তারা নাড়াতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। তার কারণ কি? কারণ হলো 4 জন 4 দিক দিয়ে ঠেলতেছে, রাইট? তো আমরা সংবিধান আইনের ছাত্র যারা, তারা আমরা বলি একটা জাতির জীবনে সাংবিধানিক মুহূর্ত, কনস্টিটিউশনাল মোমেন্ট। আমাদের ছাত্ররাও শুনবে এই প্রোগ্রাম, সেজন্য আমি বলতে পারি যে এটা ব্রুস অ্যাকারম্যান নাম করে একজন বিখ্যাত প্রফেসর আছেন আমেরিকান, তার থিওরি কনস্টিটিউশনাল মোমেন্ট। তো বাংলাদেশের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন 1971 সালের মুক্তিযুদ্ধ। 90 সাল একটা মোমেন্ট, কিন্তু সেটা কনস্টিটিউশনাল মোমেন্ট না। এটা হলো অলিখিত আকারে সাংবিধানিক বোধ তৈরির মোমেন্ট, 3 জোটের রূপরেখা। 2024 কি? 2024 হচ্ছে আমাদের নতুন যে অধিকারগুলো আছে, টেকনোলজিক্যাল অধিকার বলেন, নতুন ইন্টারজেনারেশন ইকুইটি বলেন, আরো অনেক অধিকার। ইট ইজ নট কনস্টিটিউশনাল মোমেন্ট। এ কনস্টিটিউশনাল মোমেন্ট ডিফাইন করার ক্ষমতাটাই আমাদের অর্জন করা হয়নি। সো উই আর রং ইন অ্যান্টিসিপেশন দ্যাট দিস ইজ এ টাইম টু মেক এ নিউ কনস্টিটিউশন। সেটা যদি আমাদের করতে হয়, তাহলে যে ঐকমত্য দরকার, তাহলে যে রাজনৈতিক মুভমেন্ট দরকার, তার জন্য বাংলাদেশ প্রস্তুত না। হোল স্লাইড ইনস্টিটিউশনাল চেঞ্জ করে পুরো দেশ কিন্তু একদম ধসে যেতে পারে। আপনাকে একটা উদাহরণ দিই, জাস্ট পার্লামেন্টে আপনি বলতে চাচ্ছেন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, তা আপনি এই যে এক কক্ষই আপনি চালাতে পারেন না। কক্ষ মানে রুম না, আমি দর্শকদের বলছি রুম না, হায়ার চেম্বার আর লোয়ার চেম্বার, তাই না? ইংল্যান্ডে বলে হচ্ছে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। আমেরিকাতে বলে হচ্ছে সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ভারতে বলে হচ্ছে রাজ্যসভা, লোকসভা, তাই না? এই যে পিপলস পার্লামেন্ট, এটা যে আমাদের পার্লামেন্ট আছে, সেইখানে যোগ্য রাজনীতিকদেরকে আমরা নির্বাচন করতে পারবো, এটুকুর উপরে আমাদের ফোকাস হওয়া উচিত। আমাদের ফোকাস হওয়া উচিত না যে আর একটা চেম্বার কইরা আমরা এমন কিছু একটা, এমনিতেই আমাদের সিভিল সোসাইটি হাইলি পলিটিসাইজ, তাদেরকে নিয়ে আবার টানাটানি শুরু হবে, তাহলে আপনি লোক পাবেন কোথায়, রাইট? সুতরাং এইটা বাংলাদেশের মতন একটা ছোট্ট ফ্লেজলিং ডেমোক্রেসি বলি আমরা, দোদুল্যমান গণতন্ত্র। এই দোদুল্যমান গণতন্ত্রে
যেখানে পার্লামেন্টারি ডিবেটের মান, রাজনীতিবিদদের মান অত্যন্ত কমে গেছে। যাও বা কিছু জনসম্পৃক্ত রাজনীতিক ছিল, আপনি ধৈরা তাদের মাজা ভেঙ্গা দিতেছেন, একেবারে মানে তুষ করে দিতেছেন যে ওই আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। তো এই যে আপনি গুঁড়ো গুঁড়ো করে ফেলছেন রাজনীতিবিদদেরকে, ইট ইজ এ শেম to lose faith upon the politicians. There must be an environment of reconciliation, trial and error. আপনি রাজনৈতিক পরিবেশ বন্ধ করেন, রাইট? বলে যে এরকম একটা কথা আছে সুন্দর, বলছে যে দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি। বাংলাদেশের রাজনৈতিক জাংচারে সবসময় সাংবিধানিকতাবাদের ধারা অক্ষুণ্ণ রাখতে হবে। যে কোনো সিচুয়েশনে লেট দি ফ্ল্যাগ অফ দি কনস্টিটিউশন বি হোয়েস্টেড। কিন্তু অথচ কি হচ্ছে, এরা 1 বছর চলে গেছে, কোনো ম্যান্ডেট নাই, ইউ আর লুজিং পপুলারিটি। সাম এনজিও পিপল হু হ্যাজ বিন আর্গুয়েবলি এ পার্ট অফ অল দিস ইন্টারন্যাশনাল ডিজাইন, কোট অ্যান্ড আনকোট মেটিকুলাস ডিজাইন, তাদেরকে দিয়ে গভর্নমেন্ট চলছে। হয় এটা? So it is totally a rubbish discussion to talk about this constitutional reform until you can include the grassroots level people. মানুষের সংবিধান হচ্ছে অশ্রু, ঘাম এবং রক্ত দিয়ে লেখা। আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে 72-এর কনস্টিটিউশন। বঙ্গবন্ধু 1973 সালে 1972 সালের 4 নভেম্বর গণপরিষদের বক্তৃতায় বলেছিলেন, সমাপনী বক্তৃতায়, যে এই সংবিধান শহীদের রক্তে লিখিত, জাতির আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হিসেবে এই সংবিধান বেঁচে থাকবে। আপনি এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চান? স্বাধীনতার ঘোষণাপত্র, তাই না, ওই মেহেরপুরের আম্র কাননে আমাদের প্রতিনিধিরা শপথ করে গ্রহণ করেছিলেন, সেটাকে আপনি বাদ দিতে চান? এটা তো হয় না, তাই না? আমেরিকার কনস্টিটিউশন 200-250 বছর হয়ে গেল, টিকে আছে। আমরাও এইভাবে টিকে থাকতে চাই। অল অন এ সাডেন এভাবে ডিসরাপশন হয় না। ইউ ক্যানট সিম্পলি আনডু এভরিথিং। এটাতে কি হবে? প্রচুর কেস ল আছে, প্রেসিডেন্ট আছে, প্রাসঙ্গিক প্রসঙ্গহীন হয়ে পড়বে, তাই না? সুতরাং এইটাকে এভাবে করে একটা জাতির, যে জাতি হারায় স্রোত চলিতে না পারে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, তাই না?